আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। কেমনে পশিল আধার গুহার প্রভাত পাখির গান। না জানি কেন এতদিন পরে জাগিয়ে উঠিল প্রাণ। ওরে জাগিয়ে উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগে রুধিয়া রাখিতে নারী। আসলে দীর্ঘ বন্ধী জীবন কারোরই কাম্য নয়। মনে হয় কখনো তটিনীর মতো ছুটে চলি, আবার কখনো মনে হয় নির্ঝরের মতন ঝরে পড়ি। আবার কখনো মনে হয় নীলাকাশের বুকে বিহঙ্গের মতন দানা মেলে পড়ি। তবুও বলি, এই সামাজিক দূরত্বে আমরা ভালো আছি। ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। মাঝে মাঝে ভালো থাকতে হলে সেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হয়, নিবেদন করতে হয়। বেশি কথা নয়, আমি জানি আমি ভালো আছি, তোমরাও ভালো আছো। আমাদের এই অনলাইনে ক্লাসের সাথে তোমরা নিয়মিত আসো, আজও আসো। এই প্রত্যাশায় আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের তৃতীয় অধ্যায়ের অষ্টম পরিচ্ছেদ, অর্থাৎ ওই পরিচ্ছেদে আলোচনার বিষয় হচ্ছে ধাতু। তাহলে আজকের আলোচনার বিষয় কি? ধাতু। ধাতু কাকে বলে আমরা জানবো। দেখো, আমি লিখছি এখানে করিব, করিতে, করিস, এই তিনটাই ক্রিয়াপদ। আবার লিখছি শুনিলে, শুনিয়া, শুনিস, এই তিনটাও ক্রিয়াপদ। যদি এই করিবকে ভাঙি তাহলে হয় কর যোগী। যদি করিতেকে ভাঙি তাহলে হয় কর যোগীতে। যদি করিসকে ভাঙি তাহলে হয় কর যোগীস। যদি শুনিলে ভাঙি তাহলে শুন যোগীয়ে। যদি শুনিয়া ভাঙি তাহলে শুন যোগিয়া। যদি শুনিস ভাঙি তাহলে শুন যোগীস। এরকম প্রত্যেকটা ক্রিয়াপদকে ভাঙলে দুটো অংশ পাওয়া যায়। তাহলে দেখি আমরা প্রত্যেকটা এই করিব, করিতে, করিস, এখানে ভাঙলে প্রত্যেকটাই কর আছে। এই করটাকে আমরা কমান নিতে পারি। আবার শুনিলে, শুনিয়া, শুনিস, এখানে ভাঙলে প্রত্যেকটার সাথে শুন আছে, তাহলে শুনটাকে কমান নিতে পারি। তাহলে কি বললাম, যে ক্রিয়াপদকে ভাঙলে, যে কোনো ক্রিয়াপদকে ভাঙলে দুটো অংশ পাওয়া যায়। ঠিক আছে, এই প্রথম অংশটাকে বলা হয় ক্রিয়া মূল, আর পরের অংশটাকে বলা হয় ক্রিয়া বিভক্তি। এই জন্য আমরা ধাতু কাকে বলে যদি আমরা বলি, দেখো, ক্রিয়াপদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়, একটা হচ্ছে ক্রিয়ামূল আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে এই ক্রিয়াপদের মূলকেই হলো ধাতু বলে। অর্থাৎ এই করটা হচ্ছে ধাতু, এই শুনটা হচ্ছে ধাতু। অর্থাৎ এই কর ধাতুর সাথে বিভিন্ন রকম বিভক্তি যোগ করে বিভিন্ন রকম ক্রিয়াপদ তৈরি করা সম্ভব। আবার শুন ধাতুর সাথে আর বিভিন্ন রকম বিভক্তি যোগ করে ক্রিয়াপদ করা সম্ভব। শুধু এই যত ক্রিয়াপদ আছে, বাংলা ভাষায় যত ক্রিয়াপদ আছে, এই ক্রিয়াপদকে ভাঙলে আমরা দুটো অংশ পাবো। এই প্রথম অংশটাকে বলা হবে ক্রিয়ামূল, আর পরের অংশটাকে বলা হবে ক্রিয়া বিভক্তি। সংস্কৃত ব্যাকরণে এই ক্রিয়া বিভক্তিকে বলা হয় টি। সংস্কৃত ব্যাকরণে তাহলে ক্রিয়া বিভক্তিকে কি বলা হয় আমরা জানবো, টি। আচ্ছা, তাহলে বাংলা ভাষায় যত প্রকার ধাতু আছে, আমরা যেভাবে বৈশিষ্ট্য বলি, গঠন বলি, যেভাবে বলি, এই ধাতুকে বিশ্লেষণ করলে, ঠিক আছে, অর্থাৎ বলা যাবে যে ধাতু তিন প্রকার। সে গঠন অনুসারে হোক, বৈশিষ্ট্য অনুসারে হোক, কর্ম অনুসারে হোক, ধাতু তিন প্রকার। আমরা একটু রেখাচিত্রের সাথে দেখি যে ধাতু তিন প্রকার কিভাবে হয়। ধাতু, যদি আমরা ধাতুকে ভাঙি, যে ভাগ করি, প্রথম আসতেছে হলো মৌলিক ধাতু। মৌলিক ধাতু। দ্বিতীয় কলাম আমরা সাধিত ধাতু। তৃতীয় পেলাম আমরা
যৌগিক ধাতু। এই মৌলিক ধাতুর অপর নাম আছে সিদ্ধ বা স্বয়ং সিদ্ধ ধাতু। সাধিত ধাতুর অন্য নাম নাই, তবে যৌগিক ধাতুকে আবার বলা যায় সংযোগমূলক ধাতু। আবার এই মৌলিক ধাতু বা স্বয়ংসিদ্ধ ধাতুকে তিন ভাগে ভাগ করা হয়েছে। আমরা দেখতে পারি সংস্কৃত ধাতু, দুই হচ্ছে বাংলা ধাতু, তিন হচ্ছে বিদেশি ধাতু। আমরা এই সাধিত ধাতুকে বিশ্লেষণ করলে আবার তিন প্রকার পাই। একটা হচ্ছে নাম ধাতু, দুই হচ্ছে প্রযোজক ধাতু, তিন হচ্ছে তোমার কর্মবাচ্য ধাতু। তাহলে দেখলাম ধাতুর রেখাচিত্রের সাথে আমরা ধাতুর শ্রেণীবিন্যাসটা দেখলাম যে ধাতু তিন প্রকার। একটা হচ্ছে মৌলিক ধাতু, যার অপর নাম আছে সাধিত ধাতু, স্বয়ংসিদ্ধ ধাতু, আর হচ্ছে সাধিত ধাতু, আর হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। আবার এই মৌলিক ধাতুকে তিন ভাগে ভাগ করা হয়েছে সংস্কৃত ধাতু, বাংলা ধাতু, বিদেশি ধাতু। এই সাধিত ধাতুকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে নাম ধাতু, প্রযোজক ধাতু, কর্মবাচ্য ধাতু। আসলে আমরা এখন এক একটা ধাতু নিয়ে কি করব, আলোচনা করব। প্রথমে আসলে আমাদের মৌলিক ধাতু। মৌলিক ধাতু কাকে বলে সেটা আমরা জানবো। যে ধাতুকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না তাকে বলা হয় মৌলিক ধাতু। যে ধাতুকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক ধাতু বলে। যেমন পর, শুন, দেখ, লেখ, দৃশ্য, এর প্রত্যেকটাই হচ্ছে মৌলিক ধাতু। এই ধাতুকে ভাঙাও যাবে না, বিশ্লেষণ করে থাকলে আর কি থাকবে না, কোনো শব্দ থাকবে না বা কোনো কিছু তৈরি করা যাবে না। এগুলোকে বলেছে মৌলিক ধাতু। এই মৌলিক ধাতুকে যে আমরা তিন ভাগে ভাগ করছি তার মধ্যে একটা সংস্কৃত, একটা বাংলা, একটা বিদেশি। তবে সংস্কৃত ধাতু অপভ্রংশ হয়ে বাংলা ধাতু হয়। অপভ্রংশ কথাটার অর্থ হচ্ছে সম্পূর্ণ বদলে গিয়ে, অর্থাৎ যে সংস্কৃত ধাতু সম্পূর্ণ পরিবর্তন হয়ে বাংলা ধাতু গঠিত হয় তাকে বলা হয়, ঠিক আছে, এই পরিবর্তনটাকেই হচ্ছে অপভ্রংশ হওয়া। যেমন সংস্কৃত ধাতু থেকে হলো বাংলা। যেমন আমরা জ্যামিতিটা অঙ্কন করব, সেই ক্ষেত্রে অঙ্ক এর বাংলা হচ্ছে আঁক, জ্যামিতিটা আঁকো বা আঁকা হবে। দৃশ্য, সংস্কৃত ধাতু দৃশ্য, এর বাংলা ধাতু হচ্ছে দেখ। যেমন সংস্কৃত ধাতু শ্রু, এর বাংলা ধাতু হচ্ছে শুন। সংস্কৃত ধাতু হচ্ছে ক্রি, এর বাংলা ধাতু হচ্ছে কেন। অর্থাৎ এই সংস্কৃত ধাতু সম্পূর্ণ বদলে গিয়ে অর্থাৎ অপভ্রংশ হয়ে, অপভ্রংশ কি বললাম কি, যে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাওয়া, ঠিক আছে। এই সম্পূর্ণ পরিবর্তন হয়ে কি হয়, বাংলা ধাতু গঠিত হয়। তাহলে আমরা জানলে পরীক্ষায় তোমাদের আসতে পারে কি, যে দেখো নিচে কোনটি মৌলিক ধাতু বা নিচে কোনটি সংস্কৃত ধাতু। আমি একটা প্রশ্নের নমুনা দেখাই। দেখো আমাদের প্রশ্নটা কিভাবে হতে পারে। দেখো আমরা
তাজমহল, তাজমহল দর্শন করলাম। বাক্যে দর্শন কোন ধাতু থেকে উৎপত্তি হয়েছে? এখানে প্রশ্ন হলো, দেখো মৌলিক ধাতু, 2 সমাসিত ধাতু, 3 বাংলা ধাতু, 4 যৌগিক ধাতু। তাহলে আমাকে দর্শনটা ভাঙাইতে হবে। দর্শনটা ভাঙলে কি হয়? দৃশ যোগ অন, তাহলে দৃষ্ট আছে ধাতু, তাহলে দৃষ্ট যদিও মৌলিক ধাতু হয়, কিন্তু যখন মৌলিক ধাতুর শ্রেণীবিন্যাস দেওয়া হয়েছে সংস্কৃত ধাতু, তখন উত্তরটা কি হবে? সংস্কৃত ধাতু। ঠিক আছে। যদি বলা যায় এখন সমাজে পাঠকের বড় অভাব, যদি এভাবে প্রশ্ন করা হয় যে সমাজে পাঠকের বড় অভাব, এখানে পাঠক শব্দটা কোন ধাতু থেকে এসেছে, তখন এই পাঠক শব্দটা ভাঙাইতে হবে। দেখো পাঠক, তাকে এখানে ভাঙালি হয় পট যোগ অক, তাহলে এই পট আছে ধাতু, এটা কি ধাতু? মৌলিক ধাতু। কিন্তু মৌলিক ধাতু কোনটা? এটা আছে সংস্কৃত ধাতু। অর্থাৎ এই পট ধাতু পরিবর্তন হয়ে কি হয়েছে? পট ধাতু এসেছে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে ধাতু নির্ণয় করতে হবে। আবার যদি প্রশ্ন করে যে দেখো দেখ, এটি কি ধাতু? কি ধাতু যদি এখানে প্রশ্ন করে, তাহলে দেখ, দেখটা আছে কি ধাতু? বাংলা ধাতু। তাহলে এর সংস্কৃত ধাতু কি হবে? যদি বলে দেখ ধাতু সংস্কৃত রূপ কি, তখন এর উত্তর হবে দৃশ, কারণ দৃশ ধাতু পরিবর্তন হয়ে কি ধাতু হয়েছে? দেখ ধাতুতে এসেছে। তাহলে এবার আমরা সংস্কৃত ধাতু এবং বাংলা ধাতু চিনতে পারলাম, জানতে পারলাম, বুঝতেও পারলাম। এখন আমরা আসবো কি ধাতু নিয়ে? বিদেশি ধাতু নিয়ে। বিদেশি ধাতুটা কি হবে? দেখো বেশিরভাগ বিদেশি ধাতু হিন্দি ভাষা থেকে এসেছে। হিন্দি ভাষা থেকে এসেছে। হ্যাঁ, আর কিছু আরবি ও ফার্সি ভাষা থেকে এসেছে। হ্যাঁ, যেমন দেখো সে ভিক্ষা মেঘে খায়। এখানে মেঘের কথাটা হলো চেয়ে অর্থে ব্যবহৃত হয়েছে। সে ভিক্ষা মেঘে খায় মানে ভিক্ষা চেয়ে খায়। ঠিক আছে। তাহলে এই মেঘেটা আসছে মেঘে হিন্দি মান, মায়াকার উন্ময় শব্দ মান, এই মান ধাতু থেকে মান ধাতুটা উৎপত্তি হয়েছে। তাহলে আমরা জানলাম তাহলে এই মেঘে ধাতুটা কোন ধাতু? হিন্দি ভাষার ধাতু। আবার যদি বলা হয়, দেখো আবার যদি বলা হয় দেখি হে ওই দুয়ারে দাঁড়িয়ে কে, আবার কেউ বললো দেখো হে ওই দুয়ারে দাঁড়িয়ে কে। এখানে হে, হের অর্থ দেখি ওই দুয়ারে দাঁড়িয়ে কে, হের ওই দোকানে আছে কিনা, দেখি ওই দোকানে আছে কিনা। এই হেটা যে কোন ভাষা থেকে এসেছে আমরা এখনো গবেষণা করে অবগত হতে পারিনি। এই জন্য এই হেরকে অজ্ঞাতমূলক ধাতু বলা হয়েছে। অজ্ঞাতমূলক ধাতু। জ্ঞাত মানে জানা, অজ্ঞাত মানে অজানা।
অর্থাৎ আমাদের কাছে এখনো অজানা যে এই হে ধাতুটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে। বাংলা ভাষায় আরো অজ্ঞাতমূলক ধাতু আছে, যেমন কুল, গস, বিল, আরো ইত্যাদি। এইগুলো ও অজ্ঞাতমূলক। যেমন আমি আমটি কুড়িয়ে আনলাম, এখানে কুড়িয়ে একটা কুড় ধাতু কোন ভাষা থেকে এসেছে আমরা জানিনি, এই জন্য অজ্ঞাতমূলক। বীজটি গজাইছে, গ্রাম বাংলা বলে পেঁপের বীজ গজাইছে, গজাইছে মানে অঙ্কুরিত হওয়া। তাহলে এখানে গজাইছেটা ঠিক আছে কোন ভাষা থেকে এসেছে আমরা এখনো জানিনি। বিল, আমরা বলি প্রসাদ বিলিয়ে দাও, দেবীর প্রসাদ বিলিয়ে দাও, মানে বিলিয়ে মানে বিতরণ করো। তাই এই বিলটাও কোন ভাষা থেকে এসেছে আমরা জানতে পারিনি, এই কারণে এটাকে বলা হয়েছে অজ্ঞাতমূলক ধাতু। ঠিক আছে, তাহলে হেড, বিল, কুড়, গস এগুলো হচ্ছে অজ্ঞাতমূলক ধাতু। আরো কিছু বিদেশি ধাতু আছে, যেমন ড, টান, জম, তারপর আছে ফি, লটক, এগুলো সবই বিদেশি ধাতু। ঠিক আছে, এবং এই বিদেশি ধাতুটা কি অর্থে ব্যবহৃত হয়েছে তোমাকে এটা জানতে হবে। ডর, ডর মানে মানে ভয় পাও, ভয় পাও। ঠিক আছে, টান মানে আকর্ষণ, আকর্ষণ। জম মানে ঘনীভূত হওয়া, ঘনীভূত হওয়া। অর্থাৎ মেঘটা জমাট বেঁধেছে, তোমার প্রতি তার তো টান কেন, তুমি ওকে নিয়ে এত টানাটানি করছো কেন? আমার বলে না যে লোকটি ভূত থেকে ডর পেয়েছে, মানে ভয় পেয়েছে, ফিরে আয় টুকা। ঠিক আছে, অর্থাৎ পুনরায় গমন, পুনরায় গমন। লটক মানে ঝুলানো, ঝুলানো। তাহলে দেখবা আমাদের যে বইতে যে কোনটা ঠিক আছে কোন বিদেশি ধাতু কি অর্থে ব্যবহৃত হয়েছে সেটা তোমরা এইভাবে জানবা। যেমন নবীর শিক্ষা, করোনা ভিক্ষা, মেহনত করে খাও, মেহনত মানে খেটে খাও। তাহলে এই যে খাটাটা, খাটাটা মানে মেহনত করে খাওয়া। ঠিক আছে, আবার যদি বলা হয় বেশি কথা বলে তো জিহ্বাই আমি টুটে নেব, টুটে নেওয়া মানে কি করে ছিঁড়ে নেওয়া, মানে ছিন্ন করা। ঠিক আছে, আবার দাও ঠেলা দাও, ঠেলা মানে ধাক্কা দাও, ঠেলা দাও মানে ধাক্কা দাও, এই যে ঠেলটা। ঠিক আছে, আবার বিগড়, বিগড়টাও বিদেশি ধাতু। কয়েকটি কি বলবো স্যার, অঙ্কিত প্রশ্ন দেখে আমার মাথা বিগড়ে গেছে, মানে এখানে বিগড়ে গেলে মাথা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই যে বিগড়, ঠেল, ডর, টান, চেস, তুমি সকাল থেকে তো এত চেঁচাচ্ছ কেন, মানে চিৎকার করছো কেন? এইগুলো হচ্ছে সব কি ধাতু? বিদেশি ধাতু। ঠিক আছে, তাহলে আমরা মৌলিক ধাতু সম্পর্কে বিস্তৃত জানলাম যে মৌলিক ধাতুতে তিনটে ভাগ, একটা হচ্ছে সংস্কৃত, একটা বাংলা এবং একটা বিদেশি। এই নিয়ে আমরা আলোচনা করলাম। এবার দেখো আমরা বলবো সাধিত ধাতু। সাধিত ধাতুটা কি? ঠিক আছে, মৌলিক ধাতুর সাথে ঠিক আছে আপত্যয় যোগ করে, আপত্যয় যোগ করে গঠিত ধাতুকে সাধিত ধাতু বলে, ধাতু বলে। যেমন সুন যদি মৌলিক ধাতু হয় তার সাথে আ হলো কি সোনা। ঠিক আছে, পর যদি মৌলিক ধাতু হয় তাহলে আ পড়া। ঠিক আছে, লিক যদি মৌলিক ধাতু হয় তার সাথে আ প্রত্যয় যোগ হলো হলো কি লেখা। তাহলে এইগুলো হচ্ছে সাধিত ধাতু। সাধিত ধাতু মানে একটা গঠিত ক্রিয়াপদ, সাধিত মানে একটা সম্পূর্ণ ক্রিয়াপদ, অর্থাৎ মৌলিক ধাতুর সাথে প্রত্যয় যোগ করে যে সব ক্রিয়াপদগুলো গঠিত হয় সেটাই হচ্ছে সাধিত ধাতু। এখানে সংজ্ঞা অনুযায়ী বলা যায় যে মৌলিক ধাতুর সাথে আপত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় সাধিত ধাতু। দেখো এই সাধিত ধাতুকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা আছে নাম ধাতু, একটা আছে প্রযোজক ধাতু, আর একটা আছে কর্মবাচ্যের ধাতু। ঠিক আছে, তাহলে সাধিত ধাতু কয় প্রকার? তিন প্রকার: নাম ধাতু, প্রযোজক ধাতু এবং কর্মবাচ্যের ধাতু। তাহলে আমরা নাম ধাতুটা কি দেখো, নাম ধাতু এখানে বলা হয়েছে
বিশেষ্য, বিশেষণ ও অনুকার শব্দের সাথে আ প্রত্যয় যোগ করে গঠিত ক্রিয়া পদকে নাম ধাতু বলে। যেমন বাবা ঘুমাচ্ছে, এখানে ঘুমাচ্ছেটা মূল ধাতু হচ্ছে ঘুম, মূল ধাতু হচ্ছে ঘুম, এর সাথে হলো আ, তাহলে ঘুমা, তারপরে কিছু যোগ করেছে সে, যোগ করেছে ঘুমাচ্ছে। তাহলে একজন বিছানায় চোখ বুজে পড়ে থাকা, ঠিক আছে, এই যে অবস্থা, এই অবস্থাটার নাম হচ্ছে ঘুমাচ্ছে। যেমন আমার ছেলেটি সকাল থেকে পড়াশোনা করছে, আমার ছেলেটি সকাল থেকে পড়াশোনা করছে, তাহলে এই যে পড়া শোনা এগুলো হচ্ছে তোমার কি ধাতু? নাম ধাতু। এবার যদি আমরা আসি প্রযোজক ধাতুর কথা আসি, দেখো প্রযোজক শব্দটির অর্থ অন্যকে অনুপ্রাণিত করা, ঠিক আছে। প্রযোজক কথাটির অর্থ হচ্ছে অন্যকে অনুপ্রাণিত বা অন্যকে কাজে নিয়োজিত করা অর্থে যিনি করেন সেই ব্যক্তিকে বলা হয় প্রযোজক। অর্থাৎ মৌলিক ধাতুর সাথে আপত্যয়ে যদি প্রেরণা অর্থে ব্যবহৃত হয় তাকে বলা হয় প্রযোজক। দেখো প্রযোজক, যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, তাহলে দেখাচ্ছে কে? মা, তাহলে মা হচ্ছে প্রযোজক, প্রযোজক, ঠিক আছে। তাহলে এই দেখাচ্ছে ক্রিয়াটা যখন প্রযোজকের সাথে জড়িত, তাহলে এই ক্রিয়াপদটাকে এই জন্য প্রযোজক ক্রিয়া বলা হয়েছে। এখানে শিশুও দেখছে, দেখো যে প্রেরণা দেয় সে হচ্ছে প্রযোজক, যে কাজে নিয়োজিত করে, যে কাজে উদ্বুদ্ধ করে তাকে বলা হয় প্রযোজক। আর যে উৎসাহিত হয়, যে অনুপ্রাণিত হয় তাকে বলা হয় প্রযোজ্য। এখানে শিশুটা হচ্ছে প্রযোজ্য, শিশুটা হচ্ছে প্রযোজ্য। দেখো এখানে মা এবং শিশু দুজনেই কর্তা, মা হচ্ছে প্রযোজক, শিশু হচ্ছে প্রযোজ্য। আমরা কিভাবে মনে রাখবো? যে মা একটু জ্ঞানী বেশি, মা একটু জ্ঞানী বেশি, এই জন্য মা হচ্ছে প্রযোজক ক্রিয়া, আর শিশু হচ্ছে একটু অল্প জ্ঞানী, তিনি হচ্ছে প্রযোজ্য ক্রিয়া। অর্থাৎ অল্প যিনি তার লিখতে তিনটে বর্ণ প্রয়োজন হয়, প্রযোজক, তিন অক্ষর, তার ওয়েট কম, এই তিন অক্ষর। মা যিনি মা তিনি জ্ঞানী বেশি, তিনি একটু ওয়েট বেশি, তার প্রযোজক চারটি অক্ষর, এই জন্য অর্থাৎ জ্ঞানীর ক্ষেত্রে প্রযোজক, আর যিনি একটু অল্প জ্ঞানী তিনি হচ্ছেন প্রযোজ্য। এই কৌশলে আমরা হয়তো মনে রাখতে পারি। আবার একটা উদাহরণ যদি দেখি, দেখো আবার যদি আমরা একটা উদাহরণ দেখি, যেমন শিক্ষক ছাত্রকে বাংলা পড়াচ্ছেন, তাহলে পড়াচ্ছেন কে? শিক্ষক, পড়ছে কে? ছাত্র। তাহলে এই শিক্ষক পড়াতে তাকে উদ্বুদ্ধ করছে, তাহলে যে উদ্বুদ্ধ কথা, উদ্বুদ্ধ হয়েছে কে? ছাত্র, তাহলে শিক্ষক হচ্ছে প্রযোজক, অতএব জ্ঞানী বেশি, চার অক্ষর। আর শিক্ষকের সাথে ছাত্র একটু অল্প জ্ঞানী, এক্ষেত্রে ওয়েটটা একটু কম, এই তিন অক্ষর, প্রযোজ্য। তাহলে এই পড়াচ্ছে কে? শিক্ষক। তাহলে এই প্রযোজকের সাথে এই ক্রিয়াপদের সম্পর্ক, এই জন্য একে বলা হয়েছে প্রযোজক ক্রিয়া। যদি বলে শিক্ষক ছাত্রকে বাংলা পড়াচ্ছেন ও ছাত্র পড়ছে, এখানে পড়ছে কথা যদি প্রয়োগ হতো বাক্যে, তাহলে পড়ছেটা হতো প্রযোজ্য ক্রিয়া, প্রযোজ্য ক্রিয়া, ঠিক আছে। তাহলে আমরা প্রযোজক ক্রিয়া কি ছিলাম? আচ্ছা এবার আসো আমরা কর্মবাচ্যের ক্রিয়া। দেখো কর্মবাচ্যের ক্রিয়া, কর্মবাচ্য, দেখো যে বাক্যে ক্রিয়াপদ, ঠিক আছে, কর্তাকে প্রাধান্য না দিয়ে অর্থাৎ কর্তার কর্মটাকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে সেই ক্রিয়াপদটাকে বলা হয় কর্মবাচ্যের ক্রিয়া। যেমন বলা হয়, দেখো কাজটি ভালো দেখায় না,
আচ্ছা দেখায় নাকি কাজ কি, কি কাজ, কে করছে কাজ, সেই কথা কিন্তু বলা হয় নাই। যে ব্যক্তি করে সে হচ্ছে কর্তা, আর কর্তা যাহা করে সেটা হচ্ছে কর্ম। তাহলে কর্তা নিজেই কাজটি করছে, তাহলে ক্রিয়াকর্তা সে কর্তাকে প্রাধান্য না দিয়ে কর্তার কর্মটাকে প্রাধান্য দিয়েছে। এই জন্য এই কাজটিকে, ঠিক আছে, এই কাজটিকে প্রাধান্য দেওয়ার জন্য এই দেখার কথাটাকে বলা হয়েছে কর্মবাচ্যের কথা। এটা হচ্ছে কর্মবাচ্যের ক্রিয়া, ঠিক আছে, ক্রিয়া ধাতু। দেখো তাহলে এখানে দেখাটার মূল ধাতু হচ্ছে দেখ, তাহলে এই দেখটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু, ঠিক আছে। যদি বলা হয় দেখো যা কিছু হারায়, যা কিছু হারায় গিন্নি বলে, গিন্নি বলে কেষ্টা বেটাই চোর, কেষ্টা বেটাই চোর। দেখো যা কিছু হারায়, পরের অংশটা বলতে হারায় কি বলতে হারায়, তাহলে কি হারায়, কলম হারায়, বই হারায়, ঠিক আছে, মোবাইল হারায়, যা কিছু হারায় সেইটা দোষ হবে কার, ওই কেষ্টা বেটা। তাহলে এখানে দেখো হারাই কথাটাকে, যে বস্তুটাকে হারাই যাচ্ছে সেই বস্তুটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু যিনি হারাচ্ছেন তাকে কিন্তু অত কি ধরনের গুরুত্ব দেওয়া হয় নাই। এই জন্য ওই কর্তার কর্মটাকে প্রাধান্য দেওয়ার কারণে ওই ক্রিয়াপদটাকে বলা হয়েছে কর্মবাচ্য ক্রিয়া। তাহলে এখানে মূল শব্দ হচ্ছে হার, এই হারটাকে বলা হয়েছে কি ধাতু, ঠিক আছে, কর্মবাচ্যের ধাতু, ঠিক আছে। তাহলে কর্মবাচ্য ধাতু কি এটাও আমরা এখন জানতে পারলাম। এখন আমরা আলোচনা করব যৌগিক বা সংযোগমূলক ধাতু, যৌগিক বা সংযোগমূলক ধাতু। দেখো যৌগিক মানে যোগ, যা যোগ আছে, সংযোগ মানে কোনো কিছু যোগ করা হয়েছে, সেটা হচ্ছে কি, দেখো বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক শব্দের সাথে কর, দে, পা, খা, সা, হ ইত্যাদি যোগ হয়, ইত্যাদি যোগ হয়ে গঠিত ক্রিয়াপদের মূলকে সংযোগ মূলক ধাতু বলে। যেমন সাবধান হ, সাবধান হ, দেখো এই সাবধানের পর হ যোগ হয়েছে, সাবধানের পর হ যোগ হয়েছে। আবার যদি বলে দেখো তিনের সাথে 5 যোগ করো, তাহলে যোগের সাথে কর ধাতু যুক্ত হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আবার কাজটি জলদি করো, আমরা অনেক সময় বলি কাজটি জলদি করো। আবার যদি কখনো বলা হয় যে এই তোর লজ্জা করে না, ঠিক আছে, লজ্জা করে না, হ্যাঁ, যদি বলি যে শুধু টাকা ব্যয় করো না, কিছু সঞ্চয় করো, এই সঞ্চয়ের সাথে কর ধাতু যুক্ত হয়েছে। যদি আমরা বলা হয় আমরা টিটা ভাসমান সেতু দর্শন করে আসলাম, আমরা টিটা ভাসমান সেতু দর্শন করে আসলাম, এই দর্শনের পরে আবার করলাম কথাটা ব্যবহার করলাম, এই করলামের কটা যোগ হওয়ার কারণে দর্শন তো একটাও ক্রিয়াপদ এই দৃশ্য ধাতুর সাথে গঠিত হয়েছে, আবার কল্লামও যুক্ত হয়েছে। এই দর্শনটা একটা ভাববাচক বিশেষ্য, এই কল্লাম এখানে কর ধাতু যুক্ত হওয়ার কারণে এটাকে সংযোগমূলক কি বলা হয়েছে, ধাতু বলা হয়েছে। তাহলে আমরা ধাতু সম্পর্কে জানলাম, ঠিক আছে। আজ এখানে এই ধাতু সম্পর্কে আমাদের আলোচনা শেষ। তোমরা ভালো থেকো, নিয়মিত পড়াশোনা করো আর সুস্বাস্থ্য বজায় রাখো। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, ধন্যবাদ তোমাকে।